আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করব বলছে সার্জিস আলম। এরপর জানিয়ে দিব ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল, সহায়তা দেবে অর্থনীতি শক্তিশালী করতে। আরো জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাদের দেখা মাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার। এদিকে সীমান্ত হত্যার ঘটনায় প্রতিবাদের ভাষা শক্ত করেছি বলছে পররাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দিব বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি বলছে ভারতীয় গণমাধ্যম। সর্বশেষ জানিয়ে দিব আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজে। হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করব বলছে সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ চায়। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। যখন প্রয়োজন হবে আমরা রাজপথে নেমে পড়ব। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করব। প্রয়োজনে আবারও 24-এর মতো গণ অভ্যুত্থান ঘটাবো। মঙ্গলবার বিকালে জেলার ইসদাইর পৌর স্টেডিয়ামে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না। অবিলম্বে সেই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি বলেন, আজ আমাদের সামনে যারা আছে তাদের মধ্য থেকেই আগামীতে এমপি মন্ত্রী হবে। আমাদেরই একটি অংশকে নানা মানুষ নাম দিচ্ছে। তাদের কিশোর গ্যাং বলছে। আমি বলবো তারা কিশোর, তাদের চিন্তার সীমাবদ্ধতা থাকতে পারে, তবে তাদের যারা ব্যবহার করছে তারা আসলে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়। উপস্থিতির উদ্দেশ্যে এ সমন্বয়ক বলেন, নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যেন আপনি নিজেই স্বাবলম্বী হতে পারেন, কোন ভাইয়ের ওপর নির্ভর করে নয়। আমরা আন্দোলনকারী সমন্বয়ক বলতে হবে, বলবেন প্রত্যেকেই সমন্বয়ক। আজ আমরা আমাদের বোনেরা না থাকলে এই আন্দোলন সফল হতো না। সুতরাং আপনারা প্রত্যেকেই নিজেদের জায়গায় সমন্বয়কারী। সার্জিস বলেন, এ নারায়ণগঞ্জে কিছু মানুষ সবাইকে জিম্মি করে রেখেছে। এখানে যারা চাঁদাবাজি করে তাদের ছাত্র জনতা সমর্থন করে না। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে মানুষকে অবৈধভাবে জেলে নিয়েছিল কিনা, তার লোকেরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছিল কিনা, আজ অন্য কেউ এ কাজ করলে আমরা কি তাদের সমর্থন করি? ছাত্র জনতা ওদের সমর্থন করে না। ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল, সহায়তা দেবে অর্থনীতি শক্তিশালী করতে। শিগগিরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। 14-15 সেপ্টেম্বর ঢাকায় এই আলোচনা হবে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই এই আলোচনা। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটাই হবে প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও এই আলোচনায় অংশ নেবেন। মার্কিন প্রতিনিধি দলে দেশটির অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা থাকবেন। সংবাদ বলা হয়েছে, বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে তারকা দেশ ছিল, কিন্তু কোভিড-19 মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি গতি হারিয়ে ফেলে। জ্বালানি সহ আমদানি পণ্যের ব্যয় বেড়ে যায়। ফলে দেশটি 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের দ্বারস্থ হয়। ধারণা করা হচ্ছে রাজস্ব মুদ্রানীতি নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের আলোচনা হবে। সেই সঙ্গে আলোচনা হবে স্বাস্থ্য আর্থিক ব্যবস্থা নিয়েও। সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার মধ্যে দিয়েই বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা ও ভবিষ্যতে অধিকতর সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। আওয়ামী লীগ নেতাদের দেখামাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার।
কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের থানা ভাঙচুর ও হামলার স্বীকারোক্তির ভিডিও ভাইরালের পর এবার আরেক যুবদল নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ নেতাদের রাস্তায় দেখামাত্র পেটানোর নির্দেশনা দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম। সন্ধ্যায় উপজেলার নিমতলা বাজারের যুবদলের একটি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি। মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ওই দিন দেওয়া বক্তব্যে বলেন, যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। আওয়ামী লীগ নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তিনি বলেন, ওরা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, এমনকি বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য তারা, ওরা যে রাজনীতি করে তার সবচেয়ে জঘন্য। 1 মিনিট 2 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের 3 জন একসঙ্গে বসতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবী মামলা সহ নাশকতার মামলা দেওয়া হয়েছে। অনেক কষ্ট করেছি, তাই আপনাদের অনুরোধ করব, দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন। ভাইরাল বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রফিকুল বলেন, ওইটা রাজনৈতিক বক্তব্য। 5ই আগস্টের পর আমরাই আওয়ামী নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছি। তার দাবি, কোনো অন্যায় না করেও শুধু মিরপুর বিএনপির নেতা রব্বানের ভাগ্নে হওয়ার কারণেই 16 বছর ধরে তার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। সেই কষ্টের আবেগে কথাটা বলেছেন তিনি, এজন্য দুঃখ প্রকাশ করেন এই নেতা। ভাগ্নের বক্তব্যের ব্যাপারে মিরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান বলেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা আমাদের দলের আদর্শ না। আমরাও যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী আচরণ করি সেটা তো জনগণ আশা করে না। এজন্য হাজারো মানুষ জীবন দিয়ে গণ অভ্যুত্থান করেনি। আমাদের নেতা তারেক রহমানের কড়া নির্দেশ, সন্ত্রাস করা যাবে না, এই বক্তব্যের দায় দল নেবে না। এর আগে গত 7ই আগস্ট কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় এক শান্তি সমাবেশে বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনায় পড়েন কুষ্টিয়া যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ। তিনি তার বক্তব্যে বলেছিলেন, গত 5ই আগস্ট সরকার পতনের দিনে কুষ্টিয়া মডেল থানায় যে ভাঙচুর করা হয়েছে তাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। সীমান্ত হত্যার ঘটনায় প্রতিবাদের ভাষা শক্ত করেছি বলছে পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যার ঘটনায় আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি, এটা নিয়ে আমরা যুদ্ধ বাঁধাবো না। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়েছে। এ ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এরপরও সীমান্ত হত্যার ঘটনা ঘটছে, প্রতিবাদী কাজ না হলে আমরা কি বিচার চাইব? এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমাদের এই মুহূর্তে এটুকুই করার আছে, আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাঁধাবো না। তিনি বলেন, আমরা আশা করব ভারত এ ব্যাপারে, এটা খুব সংবেদনশীল ইস্যু, সেটা আমরা প্রতি মুহূর্তে বলছি, আমরা আশা করব যে তারা আমলে নেবে। আমরা বলেছি যারা এটা করেছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা আমাদের নোটে উল্লেখ করেছি। আমরা স্পষ্টভাবে বলেছি আমরা এটা নিন্দা জানাই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাবো। যেখানে আমাদের সুযোগ হবে আমরা বলবো এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা রাখছে। দুই দেশের স্বার্থে উচিত এটা থেকে বেরিয়ে আসা, এটা ভারতের পক্ষে উপকার করছে বলে আমি কাউকে বলতে শুনিনি। উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর মা সিঞ্জিতা রানী দাসের সঙ্গে কিশোরী স্বর্ণা কোলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। স্বর্ণার মৃত্যুর দিন 3 মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ। বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি, বলছে ভারতীয় গণমাধ্যম। বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত $80 কোটি বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন বলে জানানো হয়েছে। আরেক ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। ওই চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময়ে ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে থেকে আমরা যে $80 কোটি পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি।
আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এ ওই 2 পুলিশ সদস্যকে নেওয়া হলে পিবিআই পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রিমান্ডের শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান 4 দিন মঞ্জুর করেন। এর আগে সোমবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের ওই 2 সদস্যকে গ্রেপ্তার করে পিবিআইতে হস্তান্তর করা হয়। গত 16 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ নিহত হন। এ ঘটনায় গত 18 আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী।